নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মূলত ফিল্মের ওপর কাজ করে থাকি, ফিল্ম পার্সোনালিটিদের নিয়ে ইন্টারভিউ করি, আমাদের কিছু লিরিক্যাল কনভারসেশন আছে। কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতির হাওয়া অত্যন্ত গরম, সরগরম হয়ে উঠেছে এবং আমরা ঠিক করেছি যে আমরা কিছু বেশ পলিটিক্যাল ইন্টারভিউ, গরমাগরম রাজনৈতিক ইন্টারভিউ আমরা করব এবং সেই উদ্দেশ্যেই আজকে যার বাড়িতে আসা, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি আইনজীবী এবং সমস্ত বিষয়েই তার অত্যন্ত পরিশীলিত, শিক্ষিত একটা স্টেটমেন্ট থাকে যেটা অত্যন্ত গ্রহণযোগ্য বলে আমার মনে হয়। এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, যখনই এই মানুষটাকে যে কোনো, সেটা ডিবেট হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, আমি দেখেছি এই মানুষটাকে পেয়েছি এতটাই ডাউন টু আর্থ। আমার সিনিয়র বন্ধু অরুণাভ ঘোষ। অরুণাভদা, আপনাকে এই আমাদের এই ইউটিউব চ্যানেল রায়বাহাদুরে আপনাকে প্রথমেই স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে অবস্থা, আমার একটা নাম মনে পড়ছে, আপনার নিশ্চয়ই মনে থাকবে, গয়ারাম। তো একজন পলিটিশিয়ান ছিলেন আয়ারাম গয়ারাম, অর্থাৎ সকালবেলা এক পার্টি, বিকেলবেলা আরেক পার্টি। সেখান থেকেই এই শব্দবন্ধের সৃষ্টি পাঞ্জাবের। হ্যাঁ, পাঞ্জাবের। তো বাংলায় তো অনেকদিন ধরেই চলছে এবং এখন এটা মানে ভয়ানক অবস্থা। কে কোন দলে কখন আছে এটা তো মানে ভুল হয়ে যাচ্ছে। মানে সকালে দেখছি তৃণমূল, পরের দিন টিভি চালিয়ে দেখছি বিজেপি হয়ে গেছে। কি বলবেন? দেখো, প্রথমে আগে সাংবাদিকদের ব্যাপার বলি তোমাদের, বলুন। যে এবং আমাদের সবাইকেই বলছি, আমাদের একটা ইংরেজিতে কথা আছে, ডিসেন্ট, দুটো বানান, DSCENT, মানে একটু দেখবেন আর ডিসেন্ট, আমি ভাই তোমার মানতে পারছি না। ডিসেন্টটা তোমাদের চলে গেছে, মানে আমাদের মধ্যে ডিসেন্ট DISSENT উঠে গেছে। উই ফিল টু ইট ডিসেন্ট। হ্যাঁ স্যার, দেখবেন স্যার, এটা বাঙালি, আমার সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন 2016 সালে, এগুলো বাঙালির এরকম অধঃপতন আমি আগে দেখিনি এবং আমি রিয়ালাইজ বললাম স্যার ঠিকই বলছেন। সো রাসেলের কথা ধার করেই বলি, ওটা না, ইটস বেটার টু বি ম্যাড উইথ ট্রুথ দ্যান টু রিমেইন সেন উইথ লাইস। সত্যকে ফেস করে পাগল হয়ে যাওয়া ভালো, মিথ্যার বেশাতিতে বসে জ্ঞান গুনগুলা ঠিক না। তো পলিটিক্সটা হয়ে গেছে, এটা শুনতে খুব খারাপ লাগে, কারণ আমি এখন যেহেতু পলিটিক্সে করি, ভয়ানকভাবে করি, লোককে বলি যে তুমি দেখবে স্কুল মাস্টারের ছেলে যত গরিবই হোক, যখন বড় জায়গায় আসে চুরি করতে একটু বাঁধে, করবো না। তো যে ফ্যামিলিতে পড়াশোনাটা নেই, কোনোদিন পড়ার বই ফই দেখেনি, সেই গরিব, এবং গরিব যদি হয়, বড় লোক একই জিনিস, পড়াশোনা ছাড়া বড় লোক, তাদের ছেলে কিন্তু সহজে যখন বড় হয় তখন লাজ লজ্জাটা থাকে না। কারণ ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড, প্রথম জীবন থেকে বুঝেছে। ইনসিকিউর থেকে বলছে এইটাই লোভের কারণ, যে আমি যদি টাকাটা না পাই কাল আমার পেট চলবে না। স্কুল মাস্টারের তো কিছু তো মাইনে ছিল, পেট তো চলছে, একটা ব্যাংক ব্যালেন্স আছে। আমাদের যেটা হয়েছে ইনসিকিউর, ব্যাংক ব্যালেন্স বলছি না, চলে মাইনে ছিল, ছোট মাইনে, আর কম জীবনযাপন কম ছিল। তো ইট ইজ ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। আর আরেকটা জিনিস হচ্ছে, পাওয়ার উইদাউট এডুকেশন ইজ ডেঞ্জারাস। এটা আমার নিজস্ব ইনভেনশন করে দুটো কথা। কেন, যার শিক্ষা দীক্ষা নেই তাকে ক্ষমতা তুলে দিলে মারাত্মক হবে। যেমন আমাদের নন ম্যাট্রিক প্রাইম মিনিস্টার, ম্যাট্রিক পাস করেননি উনি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, তাও সেই কম্পিউটার প্রিন্টিং, 94 সালের যে কম্পিউটার আছে দিচ্ছে 87-80 দিয়ে, সে এমার্জেন্সি জেলও কাটেনি, আন্ডারগ্রাউন্ডে পালিয়ে গেছিল, কারণ ধরার চেষ্টাও করেনি কেউ। তো এই জায়গাটা ভাবা দরকার। তাই জন্য বলছি যে আয়ারাম গয়ারাম পলিটিক্সে যারা বেশিরভাগই থাকে, তাদের অনলি প্রফেশন হলো টাকা রোজগারের, হলো পলিটিক্স, বৈভব যে আছে সেটা দেখানো। সুতরাং যখন এই দল থাকবেন ওই দল যাবো না। তুমি দেখো, তুমি আজকে তৃণমূলকে গালাগাল করছো, কিন্তু তাদের ওয়ার্স্ট এলিমেন্ট মুকুল রায়, তাহলে কি শোভন চ্যাটার্জি নাকি, শোভন চ্যাটার্জি, লাজ লজ্জা নেই। আমি লাজ লজ্জা বলছি, ইউ মে হ্যাভ আ গার্লফ্রেন্ড, নো ডাউট। ও না গেলে আমি পার্টি করবো না, ও পার্টি ছাড়লে ও যেখানে যাব, এটা সে কাগজে বলছে, আমি দেখছি যে 180 কোটি টাকা তার হোয়াইট মানি, 40% ডিক্লেয়ার করলে 40 কি করে করলো জানি না, জেনারেলি 50% হয়, 40% ইনকাম ট্যাক্স দিয়ে দিল।
কারণ ওর কাছে এখন 100 কোটি টাকা আছে, সত্যি মিথ্যে জানি না, খবরের কাগজ। তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট? সে মমতার দিকে ছিল, মমতাকে পয়সা দিয়েছে, এখন ভাবছি যদি এই মুরগিটাকে কেটে বিজেপি যদি বাঁচে। মুকুল মমতার যত খারাপ কাজ করেছে, যত খারাপ কাজ মুকুলের, সেটা মমতার জন্য করেছে। লোককে অ্যারেস্ট করিয়ে দেওয়া, টাকা তোলা, হ্যাঁ, রোজগার করে না। সল্টলেকে এক একজন করে 80,000 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, কোথা থেকে পাচ্ছে ভাই? তো দিজ আর দি হার্ড রিয়ালিটিস, যে পলিটিশিয়ানদের আজকে লোকে খুব ঘৃণা করে। আমার যেমন, আমি বলি, আগে যখন এমএলএ ছিলাম 20 বছর আগে, গাড়ি করে দেওঘর যেতাম, তা এমএলএদের একটা স্টিকার থাকে, ইয়ে লাগে না, পয়সা লাগে না, ওই টোলে। আমার বউ লাফিয়ে উঠতো, তুমি কখনো এমএলএর টিকিটটা দেখবে ভাবে চোর যাচ্ছে, মানে আমার বউ বলছে। তো দিজ আর দি থিংস। এই প্রসঙ্গে একটা কথা বলি, কিন্তু রাজনীতিতে শিক্ষিত লোকেদের স্থান নেই, কি বলবেন? তাই তো বলছি, শিক্ষিত লোক থাকলেও সেটাও চোর হয়ে যাবে। মানে তুমি যদি গাধাকে, মানে ঘোড়াকে গাধার মিশে মিশিয়ে দাও, সেটা আর খচ্চর হয়ে যায়। মানে অরিজিনাল ক্যারেক্টার কিছুটা ঘোড়া রইল, পুরোটা গাধা রইল, খচ্চর হয়ে গেল। ইয়ে শিক্ষিত লোক কোথায়? আমার পজিশনটা চলে যাবে, ব্যাকবোনটা চলে যায়। যেমন মমতার দল করতে গেলে আগে তোমার সিদ্ধারাটা জমা দিয়ে, শিক্ষিত লোক সিদ্ধারাটা জমা দিয়ে দাও। এখন দরকার পড়ছে শিক্ষিত লোকগুলোকে নিয়ে আসছে, নয় তো আনতো না, বেচারাম মান্নাই ইয়ে ছিল। তেমনি ইয়েতে বিজেপিতে ভাবা যায় না। আমি তো বলছি, এই যে লজিকটা, শিক্ষা থাকলেই লজিকটা হয়। লজিক মানে যুক্তি, যুক্তি, যুক্তি প্রথম, যুক্তি শেষ। আমার বাড়িতে এসেছে একজন, নাম বলছি না, এটা টিক ফিক পরা, 3 মিনিটে একটা টুপি পরা লোক এসেছে। মক্কে যা আসে, চলে যাওয়ার পর দেখেছেন টুপি পরেছে। তো আমার বড় মেয়ে, সে জেএনইউ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংরেজিতে, সে বলছে যে মহাশয়, দাদা মহাশয়, আপনাকে এটা বলবো, তা আপনি এটা মেখেছেন কেন? ও ভাই, একই তো এই রিয়ালাইজেশনটা চলে গেছে। তুমি দেখবে, বলবে মুসলমানদের জন্য ভদ্রলোক দেখেছি, এগুলো কিন্তু শিক্ষিত না, MA পাস। মুসলমানদের এই 2 কোটি মুসলমান ইয়েতে ঢুকেছে, কি বলে ওই বর্ডারে, কোথায় নামটা বলে যাচ্ছে, রোহিঙ্গা না, 2 কোটি। রোহিঙ্গা তো উদ্বাস্তু, ঠিক আছে, 2 কোটি তো না, 2 কোটির মানেই জানে না। তো আমি বললাম 2 কোটি, একটু গাড়িটা বললাম চলুন তো ওখানে, আমি ড্রাইভারকে বললাম চলো যাবো। বলে না, মানে ওই সেন্সে বলি না, 2 কোটি বলছেন কেন, পরিসংখ্যানটা তো দিচ্ছি। হ্যাঁ, এত বড় কলকাতা, ব্যারাকপুর টু ওদিকে গড়িয়ায় 1 কোটি লোকও থাকে না, 1 কোটি। 2 কোটি 4টিখানি কথা বলে গেল না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভাবতে হবে মুসলমানদের সম্বন্ধে। আমি বললাম ভাই, তোমার, আমি লয়ারদের মধ্যে, তোর কোন ছেলে মেয়ের পড়াশোনা আটকেছে, বিলেত যাওয়া আটকেছে বল মুসলমানের জন্য? তোর কোন পড়াশোনা, তোর কোন রোজগার মুসলমানদের জন্য আটকেছে? হ্যাঁ, তো তখন বললাম এখানে 25% মুসলমান সরকারি চাকুরে, মমতা মুসলমান ট্রেনিং 1.2% মুসলমান চাকুরে। আমি একটা মজার কথা বলি, এই যে বললে শিক্ষিত লোক, আমি নেদারল্যান্ডসে যাচ্ছি, লাইডেনে মেয়ে ওখানে পড়াতো, এখন চলে এসেছে এখানে। তো এমিরেটসের এয়ারক্রাফট আছে, এমিরেটস, সৌদি আরব, ইউনাইটেড এমিরেট। তো সবাই ভক্তজন বসে আছে, ভক্ত যা হয়, মুসলমানদের জন্য দেশটা উঠে গেল। তা আমি ক্যাজুয়ালি 4-5 জন বসে, আমি কিসে, কোথায় যাবেন? বললো আমরা দুবাই হয়ে কোথায় যাবে? কিসে যাবেন? বলে এমিরেটস। করেছেনটা কি মশাই? আমি বললাম করেছেনটা কি? এমিরেটস হলো মুসলমানের এয়ারক্রাফট। মুসলমান, ইচ্ছে করে মেয়ে ছেলে বললাম, মুসলমান মেয়ে ছেলেগুলো রাত্রেবেলা গরুর মাংসকে সেটা দিয়ে আপনার ডালে চুববে, তা খাবেন তো? তো যাবেন তো না? মানে একটা যোগ করি এই প্রসঙ্গে, আমি একটু শেষ করিনি, মজাটা দেখো। তো তখন বললো না, মানে উপায় নেই, আরো উপায় নেই। ঠিক, আপনি ভক্ত হলে এখান থেকে বোম্বে চলে যান হেঁটে, এমএনসি আমার এখানকার এয়ারক্রাফট, বললো এয়ারক্রাফট কি জেট নাকি বন্ধ হয়ে গেছে। ওখান থেকে 7টায় চলে যাবেন বোম্বে থেকে দুবাই, অত ভক্ত হলে। তা বলছি উপায় নেই। তার মধ্যে আবার একজন ওভার স্মার্ট, বলে পয়সা দিয়ে যাচ্ছি। পয়সা দিয়ে গেলে সোনাগাছি যাওয়াটাও ঠিক, তাহলে জাস্টিফাই করছি না। আমি বলছি না, আমি কোনো কাউকে ডিসরেসপেক্ট করছি না, মুখে গালাগাল করবে, তারপরে পয়সা দিয়ে দ্যাট ইজ ভ্যালিড হয়ে গেল, দ্যাট ক্যান নট বি। আমি যেমন যৌনকর্মীদের মামলা করি, সকালে অনেক মামলা করেছি,
তো তখন আমাদের এখানে আছে, বাড়ি তৈরি করছে, হলো সে ভক্ত লোক। আমি জানতাম দেওঘরে আমাদের বাড়ি আছে, বাড়ি থেকে ফিরে এসে বললো কী ব্যাপার আপনার বাড়ি শেষ হচ্ছে না 1 মাসে, করলেন কী করছেন পাথর, বললো না আর রোজা ছিল। আপনি রোজা মানছেন পরম ভক্ত হয়ে? বললো না আসলে কি মুসলমানরা করে তো ওটা তো আর কেউ পারবে না। আমি সেও বলতে শোনো আরো মজা, তাহলে ঠাকুর ঘরটা ও বুঝতে পারেনি ঠাকুর ঘরটা কিসে করছেন, বলো ওরাই করছে, ভালো স্টোন এনেছি কোথা থেকে, তাহলে মুসলমান দিয়ে ঠাকুর ঘরটা করছে, করেছেনটাকে বলো উপায় নেই। হ্যাঁ, অর্থনীতি এমন একটা জিনিস, তোমার যদি স্পেশালাইজেশন থাকে, আমার তোমাকে ঘৃণা করলেও তোমাকে দিয়ে কাজ করাবো, আর তোমারও টাকার দরকার, কাজ না থাকলে আমাকে দিয়ে করাবে। এই জিনিসটা চলে যাচ্ছে বাঙালির মধ্যেও, কি করবো এখন, যেটা বললো আয়ারাম গয়ারাম করতেই হবে, কোনো চাকরি বাকরি নেই, এরা কি এদের একটা চাকরি দাও না পারবে? তুমি একটা পিকিউরিয়ার দেখেছি বিজেপির, সারা ভারত হাইকোর্টে একটা বিজেপি লয়ার নেই, ওদের মামলাগুলো বিনা পয়সায়, যেহেতু মমতার বিরুদ্ধে বিকাশ দা করে অথবা আমি করি, মানে লোক নেই। আর লোক হলেও যে স্ট্রেট বলবে ভাই অন্যায়কে সাদাকে সাদা কালকে কালো, সে বলারও লোক নেই, কারণ ভুলে যাচ্ছে কালকে গভর্নমেন্টের যদি এটা চলে যায় বদান্যতা, মানে তোমায় মামলা দিই, কি দরকার বাবা ঝামেলা করার, কি দরকার? এটা হয়ে গেছে আমাদের বাঙালির অধঃপতন চূড়ান্ত। অরুণাবদা এই প্রসঙ্গেই বলি, আমি আমার এই যে পলিটিক্যাল ইন্টারভিউ সিরিজটা করছি, আমি তথাগত রায়ের কাছে গিয়েছিলাম, আমার সঙ্গে রীতিমতো তর্ক হয়েছে, আপনি কি বলবেন আমি জানি না। তথাগত রায় বলছেন যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে কলকাতা শহরে এখনো প্রচুর মাইনরিটিকে বাড়ি ভাড়া পেতে, মেস পেতে তাদের সমস্যা হয়, তাদের উপাধিটা দেখে তারপর বাড়ি ভাড়া দেয়া হবে কি দেয়া হবে না ডিসাইড করা হয়। তিনি যদি ধর্মে মুসলিম হন বা উপাধি দেখে যদি বুঝে যান কোনো একজন কোট অ্যান্ড কোট হিন্দু, সে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেন। তথাগতবাবু বলছেন যে আমি হলেও তাড়িয়ে দিতাম, এটা নাকি জাস্টিফাইড, কারণ কি ওনার নাকি গরুর মাংস নাকে লাগে। কি বলবেন? তো যদি মাইনরিটি যদি গরু না খায়, অল্টারনেটিভটা দেখো। এগুলো হলো কি হয় না, তো তথাগতদার চরম মানে খুব মুখ খোলা লোক, চরম সুবিধাবাদের পরিচয় দিয়েছে যেদিন ও গভর্নরশিপ নিয়ে চলে গেল। তো কেরিয়ার, এও তো পলিটিক্যাল কেরিয়ার করছে, এখন সময় ভালো, এখন ওই দিলীপ ঘোষকে ফাটাবার তাড়াবার চেষ্টা করছে, ও দেবে যাবে। আমি উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতায় আমি বলছি 3-4 বছর বয়স, 1957 সালে কোনো কনজারভেটিভ পরিবারে মানে মুরগি ঢুকতে দিত না, মুরগি আসতোই না। তাতে কি হলো, তোমার যদি গন্ধ গরুর মাংস ভালো না লাগে, তোমার যদি তরকারির কথা ভালো না লাগে, পাশের বাড়িকে তাড়িয়ে দেবে, সে এ করছে বলে। শুটকি মাছের তো সারা গন্ধ বেরোয়, তাতে কি হলো, তাড়িয়ে দেবো আমি? হ্যাঁ, তোমায় দেখতে কালো, তোমায় তাড়িয়ে দেবো? ফর্সা না হলে তাড়িয়ে দেবো? এই যুক্তি, এগুলো হলো কি বলবো, ওটা স্বার্থের যুক্তি, স্বার্থের, না জেনে বলছে তা না, ওটা স্বার্থের যুক্তি। যে বলতে পারে ওই কি বিনায়ক ব্যানার্জি সম্বন্ধে যে কেন অভিযোগ বিনায়কের দুখানা নাম, তার মানে দুটো বাবা ছিল, তাহলে মোদির তো 4টে বাপ ছিল, নরেন্দ্র দামোদর দাস মোদি, তাই তো দাঁড়াচ্ছে। তো এইটা লজিক হলো, এটা লজিক হলো? বললো না যে ওর বাবা দীপক ব্যানার্জি কি লেটের, আমি তো দেখেছি দীপক ব্যানার্জিকে প্রেসিডেন্সি, আর মোদির বাপকে কেউ চেনে না, মাকে ঝিয়ের কাজ করতে ছেড়ে দিয়ে চলে গেল, কোথায় গেল কেউ জানে না। হ্যাঁ, 2 বছর বিয়ে করে বউকে ছেড়ে চলে গেল, বউকে ছেড়ে উইদাউট মেনটেনেন্স, এবং সেটা গোপন করে বছরের পর বছর। তো রিসেন্ট যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, ঠিকই আছে, তথাগত রায় ওই দলে আছে, ঠিকই আছে। অরুণাবদা, প্যারোডি আপনি পছন্দ করেন, একটা প্যারোডি আপনাকে শোনাই। প্যারোডিটা হলো, সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো সাংসদ স্বামী তার, আগাগোড়া সৌগত কুণালেতে মোড়াসে, পিসিয়ার ভাইপো দামি তার। কি বলবেন? এটা তো আছে, এটা সত্যি কথা বলছে, আর কি বলবো, এটা কবিতা, ঘটনা তো হয়তো দেখছি, দেখা তো এই তো চলছে, মানে আমি দেখো আরো হার্ড কঠোর কথা বলছি। আচ্ছা, প্রফুল্ল ঘোষের নাম শুনেছো? হ্যাঁ, প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী, মিন্টে চাকরি করতো, প্রধান ছিল, নট ফালতু পোস্ট, রিজাইন করে হলো।
তারপর বিধানচন্দ্র রায়, অসাধারণ। তারপর হলো প্রফুল্ল সেন, তার জীবনযাত্রার মান দেখেছি তো, চায়ে চিনি আনার ক্ষমতা ছিল না, চলে যাওয়ার। তারপর অজয় মুখার্জি, পড়াশোনা জানা লোক, ভাই বিশ্বনাথ মুখার্জি, ভাইয়ের ভাতৃবধূ গীতা মুখার্জি, এরা পড়াশোনা জানা লোক। বিশ্বনাথ সিপিআই করত। তারপরে এলো সিদ্ধার্থ শঙ্কর রায়। যে যাই বলুক, আমি সামনে থেকে বেরিয়ে গেছি, ওরকম অনেস্ট লোক দেখা যায় না, ওরকম পড়াশোনা করা লোক আর অনেস্ট লোক দেখা যায় না, আমি সবাইকে বলি। তারপর হলো জ্যোতি বোস। আমি সবচেয়ে জ্যোতি বোসের বিরুদ্ধে মামলা করেছি, তার বিরুদ্ধে মামলা করেছি জমি সংক্রান্ত ব্যাপারে। তো কথা বললে বোঝা যেত যে অন্যান্য মানে লেভেলটা বুঝতে পারতে, যে পড়াশোনা জানা, একটা মান আছে, মান আছে, এবং রসিকতার মারাত্মক রসিকতা। তো তারপর এলো বুদ্ধদেব ভট্টাচার্য। এত গালাগাল খেয়েছে, এখন তো দেখছে লোকে, একটা লোক বিছানায় শুয়ে আছে, সেটা আমাদের বাড়ির চাকর বাকর ওই বিছানায় শোয় না, দুখানা ঘর। হ্যাঁ, আর বলছে কি যে আমার জন্য অন্য কোনো লোকের অসুবিধা হচ্ছে না তো। তারপর মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে রাগে লোককে মমতাকে দিল। এবার ধরো আসবে কি বলে শিশির দার ছেলে, কি নাম, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী, কোথায় আছি বলো তো, কোথায় আছি? বলছেন শুভেন্দু অধিকারী বাংলার আগামী। হ্যাঁ, অসুবিধা তুমি বলো না, কাকে করবে? মুখ নেই তো। হ্যাঁ, মুখ নেই তো। দিলীপ ঘোষকে করলে হয়, দিলীপ ঘোষ হতে পারে। আমি বলছি তো, ফরেন স্ট্যান্ডার্ডটা ভাবো, কোথায় ছিল, কোথায় ছিল, কোথায় নামছে। হ্যাঁ, কোথায় নামছে। আমি গেছি 370-এর সেমিনার করতে, একটা বড়, তোমাদের সাংবাদিকদের তো অনেকে ভয়ানক ডিসঅনেস্ট হয়ে যায়, যাই হোক, বড় হোটেল ভাড়া করে, এখন বিজেপি হয়েছে। মহুয়া মৈত্র বলেছে 2 পয়সার সাংবাদিক, সেটা জানি না, ও তো রাফ কথা বলে, কিন্তু পড়াশোনা আছে মেয়েটা। তো সংবাদে বিরাট, এক একটা প্লেটের দাম 1000 টাকার ওপর, 700-800 লোককে নিমন্ত্রণ করেছে। তো ওখানে সেলিম আর আমজাদ আলী ছিল, আর দীপক, দিলীপ ঘোষ, তারপরে অগ্নিমিত্রা। তো আমি বললাম, আমি যথারীতি হয় যেটা আমার লাস্টে বুকতে দিতে হয়, তাই বললাম আমি প্রথমে একটু বলবো। কিছুতে বললো না, আমি 1 মিনিট নিয়ে বললাম যে এই যে এটা কনস্টিটিউশন আছে, 370 কে কে পড়েছেন একটু হাত তুললেন, আমি কিন্তু প্রশ্ন করবো। কেউ হাত তোলেন এক্সেপ্ট ওই সেলিম আরে, এর নাম কি, ওই আমজাদ আলী, ও উকিল, আর না পড়ে চলে এলেন। একটা সেমিনার করছে, না পড়ে চলে এলেন। বললো না, ভারত মাতার ব্যাপার আমরা আসবো, দেশের স্বার্থে। মানে কি লেখা আছে না জেনে চলে এলেন। কাজী বলে ওটা পাকিস্তানে চলে যাবে, পার্লামেন্ট হয় 370 ইয়েতে, অ্যামেন্ডমেন্টে। তো এই বললাম, তখন অগ্নিমিত্রাও আছে, সে বলে দিল, বলো একটা বিশ্বভারতীতে গেছে, গিয়ে বলে দিল ওখানে ওই মাঠটায় আর কি, পৌষমেলার মাঠে প্রস্টিটিউশন হয়, তো ও নিশ্চয়ই দাঁড়াতো ওখানে গিয়ে। আমি যখন বিশ্বভারতীর লোকেদের গালাগাল করে ওখানকার মেয়েরাই প্রস্টিটিউশন করছে, তাহলে আমি রাইটলি বলবো, আমি বললো এসো না, তুই বলবে কেন? সেটাই আমি ভিসিকে বলেছি, বলে আমি জানি ওখানে বিশ্বভারতীর সব কন্ডোম পাওয়া গেছে, কন্ডোমগুলো জমা দিসনি কেন? জমা দে পুলিশের কাছে, না সেগুলো নিজে ব্যবহার করেছিস। আর বিশ্বভারতীর ভিসির কাজ নেই দূরবীন দিয়ে দেখা কে কার সঙ্গে শুচ্ছে। আর ওর বিরুদ্ধে অভিযোগ কি, মহিলা সংক্রান্ত অভিযোগ, 3 বছর মহিলাদের ক্লাস নিতে দেয়নি। এই তো সমাজ হয়ে গেছে, করবেটা কি? ইয়ে বলছে কি অমিত শাহ, সে বলছে 7 দিন আমি বিশ্বভারতীতে থাকবো, রবীন্দ্রসঙ্গীত শুনবো। বোঝো মানে কত ইয়ে হতে পারে, গারল হতে, গারল না বদমাইশ। আচ্ছা, তুই একজন রবীন্দ্রসঙ্গীত, তোমাকে যদি আমি সাহেবী গান শোনাই বা জার্মান গান শোনাই, বলছি আমি 7 দিন ধরে জার্মান গান শুনতে পারো, মানে না বুঝে। আমি লিরিক্সই তো জানি, হ্যাঁ, টিউনটাও হয়তো, তার টিউন এনে বাড়িতে বাজাও না বেয়ালা দিয়ে। কাকে বলবে? এগুলো ভারতের মানে স্বরাষ্ট্রমন্ত্রী। একটু জুড়ে দিচ্ছি, হ্যাঁ, অমিত শাহ নিচে রবীন্দ্রনাথের পোস্টার, তারপর আরেকজন আবার বলছেন যে জাতীয় সঙ্গীত বদলানো উচিত। কি বলবেন ওনাদের? ও এই লোকটা আছে, কি নাম যে বলেছে আর কি, সুব্রমণ্য স্বামী। এলো বাজে লোক, বেসিক্যালি বাজে লোক এই কারণে এত মিথ্যা কথা বলে। প্রথম বললো যে নেহরু পরিবার কেউ 10 পাস করেনি। আরে 10 পাস না করে জওয়াহরলাল ইটনে পড়তো, জওয়াহরলাল। রাইট, তুমি তো জানো না ভারতবর্ষ অশিক্ষিত লোক জেনে হো করছে। তুমি একটু বলো, একটা ডিসকভারি অফ ইন্ডিয়া অথবা গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটা লিখতে বলো না।
আমি প্রচুর বই লিখেছি, কেউ পড়ে না, কিন্তু এই দুটো বই লোকে পড়ে, বাচ্চারাও পড়ে। 2 রাহুল গান্ধী, অনেকে গালাগাল করে, পাপ্পু বাবু আমি দেখেছি ওর সঙ্গে কেউ ডিবেটে পারবে না, অত ভালো ইংরেজি কেউ বলে না, হিন্দিতেও বলে না, হ্যাঁ ডিবেটে, এবং ফেস করে সাংবাদিকদের। তুমি তো ফেস করো না, একতরফা বলে যাও। সে বললো সে নাকি 10 পাস করেনি, গিয়ে এসে দেখা গেলো এমফিল ইয়ের কি বলে কেমব্রিজের, আমার ছোটো মেয়ে ওখান থেকে পড়েছে, নিজের ইয়েতে গেছিলো, আমি কোনো পয়সা খরচা করিনি, তো সে এমফিল। তো সব ইয়ে হয়ে গেল, এখন চুপ করে আছে, এখন বলছো না কেন? হ্যাঁ, তো এই জায়গাটা বুঝতে হবে যে আমরা বেসিক্যালি আমরা খুব খারাপ হয়ে গেছি। আর কংগ্রেসকে গালাগাল করুক যাই করুক, আমি আর নির্বেদ রাহুল গান্ধীকে একটা চিঠি লিখেছিলাম ইয়েতে, মনমোহন সিংকে উল্টোপাল্টা বলেছিল বলে, তোমরা মনমোহন সিংয়ের সমান নও, এমনি ক্রিটিক্যাল মানে এমনি পার্সোনাল ইয়ে দেন। ওখানে যখন কলকাতা এলো, নির্বেদ রায় প্রথম লিখেছে, বলো আমি নির্বেদ রায়ের সঙ্গে দেখা করতে চাই, বলে আই ওয়াজ রং, প্রথম দিনই বলছিল আই ওয়াজ রং। এই যে এই কথাগুলো যে ইয়ে কি বলে সেদিন বললো না, চেকোস্লোভাকিয়া আক্রমণ করার দরকার নেই, নিয়েছে নিজে নিয়ে নাও, ওই যে ইয়ের প্রধানমন্ত্রী ছিল, কে জানে, কজন বলতে পারবে? এইগুলো চলে যাচ্ছে, গালাগাল করো, পার্সোনাল গালাগাল। আর পাকিস্তান কিছু বললেই পাকিস্তানি, পাকিস্তানে পাঠিয়ে দেবো। পাকিস্তান না থাকলে খুব অসুবিধা হতো মোদিজির, কেন নিজেকে যে ন্যাশনালিস্ট প্রমাণ করা যেত না পাকিস্তান না থাকলে। হ্যাঁ, বলেছো গিলগিট নিয়ে নেবো, নে, কে বারণ করছে, নে, আকসাই চীন নিয়ে নেবো, তার আগে বলেছে নাও, 20টা লোক মরে গেল, নো আনসার। সুতরাং আমরা হিপোক্রেসিকে ভালোবাসি, আমরা যেটা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় হিপোক্রেসি ভালোবাসি। তুমি 60-এর দশকে প্রফুল্ল সেনের বিরুদ্ধে আন্দোলন এ দেখতে পাবে না, নকশাল আন্দোলন, যাই টুকরে টুকরে গ্যাং। আরে ওদের জেনুর মতো একটা ছেলে তুই পড়াতে পারবি, একটা দেখাতে পারবি তোদের দলে আছে? এক সীতারামিয়া জেনুর কলঙ্ক, সীতারামিয়া, তাই তো, সীতারামন 3.5 ঘন্টা দিল, ফিট হয়ে গেল, যা চলে, মানে 3.5 ঘন্টা বক্তৃতা দিয়ে। আর চিদাম্বরম উত্তরে 36 মিনিটের স্পিচ দিয়েছে, যা যা বলেছে তাই হয়েছে ওর উত্তরে। কাকে বলবে? দিস আর দি থিংস, আর কি করবো, বলে যেতে হবে ভাই, মুখ বন্ধ করবো না। আই এম বেসিক্যালি রেবেল হু সেজ নো। সাকসেসফুল হবো না, ঠিক আছে, আমি লাস্টে বলি, লাস্ট করে দিই, তোমার অনেকক্ষণ গেছে। না, একটা কথা বলুন, আমি বলছি, হ্যাঁ বলুন বলুন। দ্য মিথ অফ সিসিফাস, অ্যালবেয়ার কামুর লেখা। সিসিফাসকে ভগবানরা করেছিল, সে তাদের কথা শুনিনি বলে যে আমি মারা যাব না, আমি জীবিত থাকতে চাই, তাকে মারতে পারেনি বলে, তখন ভগবান যারা মানে তারা অভিশাপ দিল যে তুমি পাথরটা যেটা দিয়ে বিল্ডিং করবে ওপরে তুলতে, পাহাড় দিয়ে উঠবে, ওপরে যখন পড়েছে আবার নিচে পড়ে যাবে, হ্যাঁ, আবার গোড়া থেকে তুলতে হবে। তো মিথ অফ সিসিফাস, কামু বলছে যে আমি যতক্ষণ সিসিফাস হতে, আমি সিসিফাস যতক্ষণ পাথরটা তুলছি ততক্ষণ তো আমি ডিসেন্ট গালাগাল করে যাব তোমায়, প্রত্যেকটা কথা লোককে এক্সপোজ করবো, আবার ফেলো, আমার তো ওপরের রাজত্ব করার ইচ্ছা নেই, ফেলে দাও নিচে, আবার গালাগাল করতে করতে উঠবো। আর এখন যেটা হয়েছে সেটা হলো একটি ইউজিন আইনেস্কো বলে নোবেল লরিয়েট, তার মা ছিল ফ্রেঞ্চ, বাবা ছিল পুলিশ। একটা গল্প লিখছে রাইনো বলে, আমি ছোট করে বই করছি অনেক, রাইনোসরাস, গন্ডার। একটা দুজন বন্ধু দোকানে বিয়ার খাচ্ছে, তো দেখে সব গন্ডার যাচ্ছে মাথা নিচু করে সব খেতে খেতে। তো বলে কী হলো? বললো মানুষ সব গন্ডার হয়ে যাচ্ছে কেন? গন্ডারের চিন্তা করার দরকার নেই, স্টেট দেখবে, যেটা আমাদের রয়েছে, সরকারি শেষ কথা দেখবে। তখন একদম ওর যে একটা বোকা বন্ধু, একটা চালাক বন্ধু, বোকাটার বউটা চলে এলো, বললো তোমরা দুজন এখানে বসে মানুষ করছো, আমি চললাম বলে গন্ডার হয়ে চলে গেল। তো খুব দুঃখে বললো ঠিক আছে কালকে আয়, কালকে আবার গল্প করবো। আসার পর যে বুদ্ধিমান বন্ধু বললো দেখ আমি গন্ডার হয়ে যাবো, আমার যা বুদ্ধি আছে, খাওয়া দাওয়ার চিন্তা হবে না, ফালতু চিন্তা নেই, দেখ এই যে কালকে কি করব, পাপ বা পুণ্য এইসব নিয়ে মানুষ হলে সবসময় কনস্ট্যান্ট মাথায় এগিয়ে দেয়, এটা করবো, এটা পাপ, ওটা পুণ্য, কোনটা খারাপ কোনটা ভালো, কনস্ট্যান্ট। মানুষ কখনো বসে থাকতে পারে না, মানে জন্তুদের বাইরে মানুষই একমাত্র এক্সেপশন যে চিন্তা করে। চিন্তা মানে তাকে রাতে ঘুম হলো না চিন্তায়, সবসময় ভাবছে এবং তাকে ইয়ে করছে, আঘাত করছে কনস্ট্যান্ট অন্য চিন্তা। যখন চলে যাচ্ছে গন্ডার হয়ে, তখন বোকাটা বন্ধু বললো শোনো 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 শোনো, দাঁড়াও একটু, 1 মিনিট,
আমি মানুষ আমায় ভগবান করেছে, মানুষ এই কোনো আমি চিন্তা করতে পারি, জ্বলে পুড়ে মরবো, সমাজকে চিন্তা করব, তোমার কিন্তু আর গন্ডার হলে আর চিন্তা করার হবে নেই, স্টেট খাওয়াবে তুমি খাবে। তো এইটা হলো এটাকে এখন তো চলছে না, সবাই গন্ডার হয়ে যাচ্ছে, গন্ডার হয়ে যাচ্ছে সব। মুকুল রায়, হ্যাঁ, শুভেন্দু আমি খুব ইয়ে করি, শোভন চ্যাটার্জি, শোভন চট্টোপাধ্যায় দারুণ লোক। কি করছে এটা, মেয়র ছিল আমাদের, কত লজ্জা। সুভাষচন্দ্র বোস মেয়র, তারপরে শোভন মেয়র, তার সঙ্গে মন্ত্রিত্ব কাকে বলবে, কিছু করার নেই। খুব খারাপ অবস্থা এখন। যারা ভোটার তারা যদি আজে বাজে লোককে ভোট দিয়ে আনে, এখন বার্টন রাসেল একটা বলতেন যে পিপল আর লেড বাই প্যাশনস আর নট বাই রিজনস ওয়েন দে গো টু ভোট। যুক্তির মাধ্যমে ভোট দেয় না। রামকে শাম পেটাতে পারবে, মমতাকে মোদি পেটাতে পারবে, অথবা মোদিকে মমতা পেটাতে পারবে, এদের ভোট দাও। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং লোকেদের ভোট দিয়ে লাভ নেই। ঠিক আছে, চলবে। অরুণাবদার শেষ প্রশ্ন, 2021 সাল কি হতে চলেছে বাংলার রাজ্য রাজনীতিতে? দেখো, আমার ক্যালকুলেশনে তো আই মে বি রং, এগুলো সবই তো স্পেকুলেশন, বলা উচিত না। তৃণমূল অ্যাবসলিউট মেজরিটি পাবে না, পেতেও পারে, বলা যায় না আজকের নিরিখে, কিন্তু একটু ডেভেলপ করছে ওদের। 125 থেকে 135 তৃণমূল, হ্যাঁ। বিজেপি 90, আর লেফট সিপিএম মিলে 50 থেকে 70-60, মানে এই প্লাস মাইনাস, মানে সবারই ক্ষেত্রে এই আর কি। এখন গুয়ের এপিট আর ওপিট, দুপিটি গন্ধ, বিজেপি আর তৃণমূল, কিছু করার নেই, কি করবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে লেফট এবং কংগ্রেসের যে পথে নামা উচিত ছিল বা যতটা অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, সেই অর্থে তো এটা তোমরা সাংবাদিকরা দায়ী ভাই। প্রত্যেক দিন সিপিএম যা মিছিল করে কেউ করেনি। সল্টলেকে 1 মাসে 4-5টা মিছিল করেছে, কোনো দল করেনি। প্রত্যেক জায়গায় সিপিএমের 5-6 হাজার লোক হয়, এবং সিপিএম একমাত্র পার্টি যে বিপক্ষে থেকেও 78,000 বুথে লোক দিতে পেরেছিল, বুথ কর্মী, যেটা বিজেপির আমাদের সল্টলেকে 260খানা বুথ আছে, বিজেপির 6 জন লোক। কংগ্রেসের অবস্থা খারাপ, 40 জন আছে। এটা হার্ড রিয়ালিটি। এখন সিপিএম এর তোমরা দাও না, কটা মিটিংয়ে তোমরা কাভার করো বলো তো? সিপিএম এর 10টা লোক এদিক থেকে বোম মারলো, 10টা অ্যান্টিসোশাল ওদিক থেকে 10টা অ্যান্টিসোশাল বোম মারলো নাড্ডা। সেটা হলো মেন নিউজ, সর্বভারতীয় নিউজ। না, সেটা তো আপনি মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছেন। আমরা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার প্রতিনিধিত্ব করছি না অরুণাবদা। তাই তো বলছি, তোমরা তো এক্সেপশন, তোমরা তো ফালতু লোক, তো এটা খবরের কাগজ দেখছে। যে মেইনস্ট্রিম মিডিয়ায় কিন্তু অরুণাভ ঘোষ নেই, অরুণাভ ঘোষ এখন আছে আমাদের এই। তাই তো, সেটা তো না, আমি তো তোমাকে দেখে লক্ষ্য করছি না। সাংবাদিক বলতে মেইনস্ট্রিম। মমতা বললো অরুণাভ ঘোষকে নেবে না, এবিপি ডাকে না, 24 ঘন্টা ডাকে না, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি দেখলাম ওখানে গিয়ে যা ঝগড়া হয়, অশিক্ষিতের ঝগড়া, ভাবা যায় না, দরকার নেই। প্লাস এইটা করলে আমার 14 লোক 13 লক্ষ লোক দেখে, চলে যায়। কিন্তু করবোটা কি? তুমি যখনই বলবে আমার ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানদের জন্য আটকে আছে, সেই লোকের সঙ্গে কি কথা বলবো? কি কথা বলবো? আমি বিয়ে করতে যাবো লাভ জেহাদ, হিন্দু মুসলমান মেয়েকে বিয়ে করলে লাভ জেহাদ না, মুসলমান ছেলে হিন্দুকে বিয়ে করলে হই পড়ে গেল। তো সমাজটা এখানে রেস্টুরেন্টে কারা বসে আছে সেখানে গিয়ে চলে যাচ্ছে তাই সমস্ত আরএসএস এর বাহিনী। না, আমি একটা লাস্ট কথা বলি। সঞ্জয় গান্ধী বলেছিল দহেজ না লেঙ্গে না দেঙ্গে। সঞ্জয় গান্ধী বিখ্যাত। আমাদের একজন পলিটিশিয়ান লক্ষ্মীকান্ত বোস, খুব মজার লোক, যা বলতো সিধা। তো সে বলল, আরে সঞ্জয় गांधी বলছে हमारा यूथ कांग्रेस का आदमी को कौन शादी करेगा, कोई तो शादी नहीं करेगा, ऐसा एजुकेशन है हमारा। दिस इज द रियलिटी। এই জায়গায় দাঁড়িয়েই আমাদের অরুণাভ ঘোষের মতো লোকেদের প্রয়োজন। অরুণাভ ঘোষকে আমরা এই কারণেই, এই আমাদের যে প্যারালাল মিডিয়া, এই কারণেই নিয়ে আসি, কারণ কি বাংলার রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি এই মুহূর্তে শিক্ষিত মানুষের পার্টিসিপেশন অত্যন্ত কমে যাচ্ছে, যেটা অরুণাভদা এতক্ষণ ধরে বলার চেষ্টা করলেন। কিন্তু আমাদের মনে হয় যে শিক্ষিত মানুষের পার্টিসিপেশন খুব জরুরি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আরও এইরকম আরও অনেক ইন্টারভিউ সিরিজ আমরা নিয়ে আসবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অরুণাভদা, একটা রিকোয়েস্ট থাকবে, দর্শকদের একবার যদি একটু সাবস্ক্রাইব করতে বলেন চ্যানেলটা, তাহলে খুব ভালো। আমি বলি তো যে সাবস্ক্রাইব করলে মানে তোমাদের করা উচিত। আমি বলি এই যে তোমাদের যে মাইনরিটির থেকেই সত্যি কথাটা উঠে আসে।